হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 24-এ আমরা আলোচনা করব ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত এবং ন্যাটালিয়া পোর্টম্যান অভিনীত 2010 সালের সিনেমা ব্ল্যাক সোয়ান নিয়ে। এই পার্টিকুলার সিনেমাটাকে নিয়ে আজকে আলোচনা করছি, তার একটা খুবই সিম্পল রিজন রয়েছে। এপিসোড 23-এ ভিউজ কম হলেও ক্ষতি নেই প্লে লিস্টের আমরা আলোচনা করেছিলাম রিকোয়েম ফর আ ড্রিম ছবিটাকে নিয়ে, যেটাও ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত ছিল এবং সেই পার্টিকুলার এপিসোডটা অনেক মানুষ দেখেছে, 2000-এর কাছাকাছি দর্শক দেখেছে, যেটা কিন্তু এক্সপেক্টেড নয় আমাদের কাছে। আমরা খুবই সামান্য দর্শকের জন্য এই প্লে লিস্টে কাজ করি, আমরা জানি এই ভিডিওগুলো বেশি ভিউজ পাবে না, তবুও একটা ভালো লাগার জায়গা থেকে, সিনেমার প্রতি ভালোবাসার জায়গা থেকে করি। কিন্তু সেই এপিসোডটা অনেক দর্শক দেখেছে, পছন্দ করেছে এবং আমি বুঝতে পেরেছি কমেন্ট বক্স দেখে যে মানুষজন কিন্তু ওই ধরনের এপিসোড চায়, ওই ধরনের সিনেমার রেকমেন্ডেশন চায়। তো এই সেম টেক্সচারের ড্যারেন অ্যারোনফস্কির আরেকটা ছবি ব্ল্যাক সোয়ান, সেটাকে নিয়ে তাহলে কথা বলা যাক। একদম সিম্পল থট, ন্যাটালিয়া পোর্টম্যান এখানে একজন ব্যালে ডান্সারের ভূমিকাতে অভিনয় করছে এবং তার যে ব্যালে কোম্পানি, তারা সোয়ান লেক পারফরমেন্সের জন্য মূল ডান্সারের, লিড ডান্সারের খোঁজ চালাচ্ছে। সেই রোলটা অ্যাট এনি কস্ট ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টার পেতে চায়, কিন্তু এই যে পার্টিকুলার রোলটা, সেটা দুটো দিক রয়েছে, অর্থাৎ একজন সেম মানুষকে দুটো রোল প্লে করতে হবে মূল ডান্সার হতে গেলে এই পারফরমেন্সের ক্ষেত্রে। একটা হচ্ছে হোয়াইট সোয়ান আর একটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। এবার হোয়াইট সোয়ানটা অ্যাকচুয়ালি ন্যাচারালি আসে ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা, কারণ সে রিয়েল লাইফেও মানে ওই যে বৈশিষ্ট্যগুলো হোয়াইট সোয়ানের, সেগুলো পোজেস করে আর কি। কিন্তু সেম জিনিসটা ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রে বলা যাবে না। ব্ল্যাক সোয়ান যেরকমটা হওয়া দরকার, সেটা ন্যাটালিয়া পোর্টম্যানের ন্যাচারালি আসে না। এবার সে কিভাবে ব্ল্যাক সোয়ানকে কনভিন্সিং করে তুলতে পারছে আফটার অল এই ছবিতে, মানে কিভাবে ওই রোলটা সে আয়ত্ত করছে, আত্মস্থ করছে, সেটা জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে। আমি খুবই সিম্পলিফাইড ওয়েতে এখানে বলবার চেষ্টা করলাম। ড্যারেন অ্যারোনফস্কি কিন্তু অ্যাকচুয়ালি গল্পটাকে এতটা সহজভাবে অবভিয়াসলি ছবির মধ্যে বলেনি, এবং এই ছবিটা অ্যাকচুয়ালি একটা বলা যেতে পারে জনরা ওয়াইজ সাইকোলজিক্যাল হরর। এবং যখনই আমি হরর শব্দটা ব্যবহার করব, তখনই মানে হরর বলতে যেটা মানুষ ইমিডিয়েটলি আর কি রেজোনেট করে যে আচ্ছা ঠিক আছে, ভয় পেয়ে যাবো, চমকে যাবো, ঠিক আছে, রাত্রেবেলা ঘুমোতে অসুবিধা হবে, এই ভয়টা সেই ভয় নয়। হরর বলতে কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন রিকোয়েম ফর আ ড্রিম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও ড্যারেন অ্যারোনফস্কি কিভাবে হরর জনরাটাকে আর কি মানে ভূত ভয় ওই সমস্ত না থাকা সত্ত্বেও একটা ডিফারেন্ট কাইন্ড অফ হররের একটা সম্পূর্ণ অন্য লেয়ার সেই ছবিটার মাধ্যমে যেরকম এক্সপ্লোর করেছেন, এখানেও তিনি ঠিক সেই কাজটাই করবার চেষ্টা করেছেন। এই ভয়টা আপনার সঙ্গে বহু বছর থেকে যাবে, এই ভয়টা খুবই ইন্টারনাল, এই ভয়টা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, এই ভয়টা সম্পূর্ণ অন্যরকম। মানে ভূতের ছবির সঙ্গে এই হররকে আপনি মিলিয়ে ফেললে তখন গন্ডগোল, আপনার এক্সপেকটেশনটা রং হয়ে যাবে, তখন আপনি ছবিটা এনজয় করতে পারবেন না। অ্যাকচুয়ালি এটা একটা ফাকড আপ, ডিপ্রেসিং এবং খুবই কমপ্লিকেটেড একটা সিনেমা। ড্যারেন অ্যারোনফস্কির সিনেমা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করা একটু টাফ, কারণ কমপ্লিকেটেড ন্যারেটিভ তো থাকেই, তার সঙ্গে সঙ্গে সেখানে আপনি মাল্টিপল ইন্টারপ্রিটেশন দেখতে পাবেন। আপনি একটা গল্পকে নানান রকমভাবে ব্যাখ্যা করতে পারেন, নানান দর্শক নানান রকমভাবে রিসিভ করবে ছবিটাকে। তো সেই জিনিসটা কিন্তু ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রেও সত্যি, মানে ব্ল্যাক সোয়ান দেখে এটাই অ্যাকচুয়ালি পরিচালক বলতে চেয়েছে, কেউ দাবি করে বলতে পারবে না। আমার যেটা মনে হচ্ছে আমি আপনার সঙ্গে জাস্ট সেটা শেয়ার করতে পারি। এখানে নিনা যে ক্যারেক্টারটা, অর্থাৎ ন্যাটালিয়া পোর্টম্যানের যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি ট্র্যাপড তার মায়ের যে এক্সপেকটেশন তাকে কেন্দ্র করে, এবং প্রচণ্ড বেশি কন্ট্রোল ফ্রিক এই মায়ের চরিত্র, এবং সেও খুব একটা ভালো মানুষ নয়। মেয়ের সঙ্গে তার যে বিহেভিয়ার, সেটা অবশ্যই কোয়েশ্চেনেবল, এবং সেটাকে কেন্দ্র করে নানান রকম মানে মায়ের চরিত্রকে সার্টিফিকেট দেওয়া যেতে পারে, অবশ্যই এভিল সার্টিফিকেট। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ডান্স কোচ রয়েছে ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারের, তার কাছেও কোথাও একটা অ্যাকচুয়ালি ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা বাধা, মানে কোথাও একটা সেও কন্ট্রোল করছে, তার কারণ সেও খুব একটা ভালো মানুষ নয়। ইনফ্যাক্ট তাকে পারভার্ট বলে দেওয়া যেতে পারে খুবই আরামসে। এবং তার সঙ্গে সঙ্গে ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটার একটা কম্পিটিটর রয়েছে, একটা ফেলো ডান্সার, যে বেসিক্যালি প্রচণ্ড বেশি ব্ল্যাক সোয়ানটা প্লে করবার জন্য আর কি পারফেক্ট ফিট, যেটা ন্যাটালিয়া পোর্টম্যান নয়, এবং সেখান থেকেও তাকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তো সব দিক থেকে এই ক্যারেক্টারটা একেবারে ট্র্যাপড, একদম ফেসে রয়েছে। ও নিজেকে নিজে এক্সপ্রেস করতে জানে না, রাদার ওকে অন্যরা যেভাবে নাচাচ্ছে, অন্যরা যেভাবে চাইছে ও এক্সপ্রেস করুক, সেভাবে এক্সপ্রেস করতে ও এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যে সাফোকেটেড ফিল করছে, ও প্রচণ্ড বেশি পেনে ভুগছে এবং প্রচণ্ড বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে অ্যাট টাইম। খুব সহজে যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো দিক রয়েছে, ঠিক ওই ডান্স প্লের মতন, ওই ব্যালে কোম্পানির হোয়াইট সোয়ান আর ব্ল্যাক সোয়ান মেটাফর, এগুলো বেসিক্যালি গুড অ্যান্ড এভিল, ইনোসেন্ট অ্যান্ড ডেঞ্জারাস। ইটস বেটার যে আমাদের সেই এভিল সাইডগুলোর সঙ্গে আমরা পরিচিত হই এবং ধীরে ধীরে একটু একটু করে স্লোলি স্টেডিলি সেগুলোর সঙ্গে বন্ধুত্ব করে নিই, পিস করে নিই। যে মুহূর্তে আমরা সেই ডার্ক সাইডগুলোকে বুঝতে শুরু করবো, দেন ইট ওন্ট উইন আস। কিন্তু যদি আমরা সেই ডার্ক সাইডটাকে জোর করে চেপে রাখতে চাই, যদি আমরা সেগুলোর সঙ্গে পরিচিত না হই একটু একটু করে স্লোলি স্টেডিলি, যদি আমরা সেগুলোর সঙ্গে বন্ধুত্ব না করে নিই, সেক্ষেত্রে কিন্তু
কিন্তু সেগুলো একটা সময় পরে বেরিয়ে আসবে আমাদের মধ্যে থেকে, এটা ইনএভিটেবল। ভালো দেখানোর চক্করে, পারফেক্ট দেখানোর চক্করে নিজেদেরকে কোনো না কোনো সময় সেটা বেরিয়ে আসবে, এবং সেটা আমাদেরকে তো ধ্বংস করবেই, আমাদের পারিপার্শ্বিককেও ধ্বংস করবে। অ্যাকচুয়ালি এই ছবিটা যেটার সঙ্গে ডিল করে সেটা হচ্ছে পারফেকশনের যে অবসেশন, মানে পারফেকশনের কাছে পৌঁছবো, পারফেক্ট হব, এইটার যে অবসেশনটা শুধুমাত্র ডান্সের ক্ষেত্রে নয়, এটা নানান মানুষের ক্ষেত্রে নানান জিনিস নিয়ে হতে পারে। কেউ তার কাজ নিয়ে হতে পারে, কেউ তার বিউটি নিয়ে হতে পারে, বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে, কিন্তু সেই পারফেকশনটা একটা মিথ, সেই যে কথাটা, সেটাই এই ছবিটাকে সম্পূর্ণ মানে ডিফারেন্টভাবে দেখাচ্ছে। মানে পারফেকশন মিথ এটা কোথাও বলছে না। ড্যারেন অ্যারোনফস্কির ছবি মানে সে কোথাও আন্ডারলাইন তো কোনো কিছু করবে না, কিন্তু সে বুঝিয়ে দেবে, দর্শককে ফিল করিয়ে দেবে। এখানে বিশেষ করে পারফেকশনটার আবার অ্যাকচুয়ালি মানে একটা অন্য অর্থ আছে, কারণ পারফেকশনের আবার বিভিন্ন ডিগ্রি রয়েছে। যেমন একটা কথা হয় যে আর্টে পারফেকশন বলে কিছু হয় না। ন্যাটালিয়া পোর্টম্যানকে এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল একটা সাক্ষাৎকারে, যে অ্যাকচুয়ালি পারফেকশন মিথ, মানে পারফেকশনের কাছাকাছি পৌঁছানো উচিত নয়, তার কারণ হচ্ছে ইমপারফেকশন ইজ দি কি, একটা কথাই রয়েছে আর্টে, সেটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ আর কি টার্ম, যে ইমপারফেকশনে আমাদেরকে হিউম্যান বানায় এবং হিউম্যানই আর্টকে আর্ট বানায়। কিন্তু ন্যাটালিয়া পোর্টম্যানের একটা অন্য এখানে ব্যাখ্যা রয়েছে যেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং আমার মতে। সেটা হচ্ছে যখন আপনি অভিনয় করছেন, যেহেতু আপনি একটা হিউম্যান প্লে করছেন, তো ইমপারফেকশন সেই অভিনয় সেটা আমাদেরকে হিউম্যান করে তোলে, ওই ক্যারেক্টারটা আমাদেরকে করে তোলে। কিন্তু যখন আপনি মিউজিক কিংবা ডান্স, যখন আপনি গান গাইছেন কিংবা নাচছেন একটা ক্রিউয়ের সঙ্গে, অনেকের সঙ্গে, তখন একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, মিউজিকের একটা ম্যাথামেটিক্স থাকে, যে সুর সব জায়গায় ঠিকঠাক থাকছে কিনা, তাল লয় ঠিকঠাক থাকছে কিনা, সেই ম্যাথামেটিক্স বিগড়ে গেলে কিন্তু চলে না। তো মিউজিকে পারফেকশনের ডিগ্রি অন্য, বা ডান্স যখন আপনি একসঙ্গে অনেকের সঙ্গে করছেন, যদি সকলের সঙ্গে আপনি তালমিল না রাখতে পারেন, সেটা বিগড়ে যাবে, সেই ডান্স পারফরমেন্সটা ক্রিটিসাইজ অবভিয়াসলি হবে। অভিনয়ের মতো কিন্তু নয়। তো অভিনয় পারফেকশনের ডিগ্রি অন্যরকম, মিউজিকে অন্যরকম, ডান্সে অন্যরকম। তো এটা একটা ব্রিলিয়ান্ট অ্যানালাইজ। সেই জন্যই ন্যাটালিয়া পোর্টম্যান এত বড় একজন অভিনেত্রী, তার কাছে এরকম ব্যাখ্যা আছে বলি এরকমভাবে আমি কোনদিন আসলে ভেবে দেখিনি। ব্রিলিয়ান্ট। অ্যাকচুয়ালি ন্যাটালিয়া পোর্টম্যান এই কথাটা আমি কেন বললাম, তার কারণ যে পারফেকশনের প্রতি যে অবসেশন, সেটা সম্পর্কে আমাদের নিজস্ব একটা ধারণা রয়েছে, কিন্তু পারফেকশনের ডিগ্রিটা যেহেতু এই সিনেমাতে অন্য, কারণ চরিত্রটা ব্যালে ডান্সার, যে কারণে কিন্তু ওই পারফেকশনের প্রতি অবসেশনটা, সেটা সম্পর্কে আমাদের যে ধারণা, এই ছবিতে কিন্তু সেটা নেক্সট লেভেলে চলে গেছে আর কি। মানে আমাদের ধারণাটা কিছুই নয় আর কি, এখানে পারফেকশনের প্রতি যে অবসেশনটা দেখানো হচ্ছে সেটার কাছে, মানে সেটা জাস্ট অন্য লিগে চলে গেছে। এবং সেটা যখন ছবিটা সেই পয়েন্টে রিচ করে, মানে ব্যালে ডান্সিং অ্যাকচুয়ালি কতটা টাফ সেটাকে এক্সপ্লোরও করছে সঙ্গে সঙ্গে, সেই পয়েন্টটা মানে আপনাকে সেটা এক্সপিরিয়েন্স করতে হবে। এক তো ড্যারেন অ্যারোনফস্কির ছবি, মিউজিক হোক, তার ক্যামেরা ওয়ার্ক হোক, টেকনিক্যালি এত বেশি সাউন্ডেড হয় এবং এত বেশি ইউনিক হয় তার স্টোরি টেলিংটা, মানে ফিল্ম মেকিং টেকনিক্সগুলোকে সে এমনভাবে ইউজ করে নিজের গল্প বলার সাথে, সেটা প্রচণ্ড আলাদা অন্যান্য সমস্ত পরিচালকদের থেকে। তার একটা নিজস্ব ভিশন রয়েছে, নিজস্ব একটা ওয়ে অফ স্টোরি টেলিং রয়েছে। সেটা একটা এমন এক্সপিরিয়েন্স আপনাকে দেয় যে তার ছবি আপনাকে দেখতে হবে, তার ছবি কেউ বলে বোঝাতে পারবে না যে আচ্ছা ঠিক আছে এইটা কেন ভালো, কারণ সেটা ফিল করতে হবে। যেটা আপনি আপনার করে ফিল করেন, সেই জায়গায় আপনি কখনো আরেকজন দর্শককে বলে বুঝিয়ে নিয়ে যেতে পারবেন না, সেটা তাকে দেখতে হবে, তবে সে ফিল করবে। এই কথাটা আমি রিকোয়েম ফর আ ড্রিমের ক্ষেত্রে বলেছিলাম, এখন আমি ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রে বলছি। ছবিটা না দেখলে বোঝা সম্ভব নয় যে এই ছবিতে কি ম্যাজিক অ্যাকচুয়ালি হয়। আর আমার কাছে কিন্তু এটা একটা কামিং অফ এজ জনরারও কন্টেন্ট। এই সিনেমা নিয়ে আলোচনা আমি বহু জায়গাতে দেখেছি, কিন্তু কামিং অফ এজ জনরার কন্টেন্ট হিসেবে এটাকে অ্যাড্রেস করা হচ্ছে, এটা আমি কোথাও দেখিনি, যেটা আমাকে প্রচণ্ড অবাক করেছে। তার কারণ এই যে হোয়াইট সোয়ান থেকে ব্ল্যাক সোয়ানের যে জার্নিটা, ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা, তো হোয়াইট সোয়ান অ্যাকচুয়ালি কি পিওরিটির প্রতীক, ইনোসেন্সের প্রতীক, চাইল্ডিশনেসের প্রতীক। তো সেইটা ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারের মধ্যে ছিলই। এবার সেখান থেকে সে ওম্যান হচ্ছে, সে একটা বাচ্চা মেয়ে থেকে মহিলা হচ্ছে, এবং সেখানে প্লেজার একটা বিশাল বড় অ্যাঙ্গেল এই পার্টিকুলার ছবিটার মধ্যে, একটা অ্যাসপেক্ট। সেটা কেন? কারণ সে অ্যাকচুয়ালি অন্যদেরকে প্লিজ করে, তার মাকে, তার টিচারকে, সেখান থেকে সে নিজের প্লেজার খুঁজে পাচ্ছে। নিজের প্লেজারটা কি পারফেকশন। এবার সেই যে জার্নিটা, সেটা তো একটা মেয়ে থেকে মহিলা হওয়ারই একটা জার্নি। তো সেটা তো কামিং অফ এজ জনরার মধ্যেই পড়ছে। একটা ছেলে থেকে একটা পুরুষ হওয়া, একটা মেয়ে থেকে একটা মহিলা, এটা কামিং অফ এজ জনরা। আমি জানি না এই অ্যাঙ্গেল থেকে কেন এই ছবিটা কখনো ভাবা হয়নি। আপনাদের ওপিনিয়ন কি আমার এই ইন্টারপ্রিটেশন সম্পর্কে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা ছবিটা দেখেছেন তারা খুব ভালো মতো জানবেন যে এই ছবির মধ্যে বিভিন্ন হ্যালুসিনেশনের পোর্শন রয়েছে। ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা একটা তো দেখুন যে ফিল্ম মেকিং টেকনিক্সের দিক থেকে আপনি ব্যাপারটাকে আর কি মানে সাইন্টিফিক্যালি ভাবছেন যে আচ্ছা এই ছবিটাকে মানে এই পার্টিকুলার সিকোয়েন্সগুলোকে কীভাবে শ্যুট করেছে, ম্যাজিক্যাল, ব্রিলিয়ান্ট, মারাত্মক ফিল্ম মেকিং, সেটা তো রয়েছে, ছেড়ে দিন। কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই দৃশ্যগুলো এমনভাবে হন্ট করে আপনাকে, মানে কিছু জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো টেরিফাইং।
আমি ঠিক বলবো না যে মানে একটা ভূতের যে ভয় সেই ভয়টা, কিন্তু ডেফিনেটলি এখানে একটা ভয় কিন্তু রয়েছে এবং সেই ভয়টা কিন্তু মানে ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা ভয় পাচ্ছে, যেহেতু ওর লাইফে আপনি ইনভেস্টেড হয়ে গেছেন, তার সঙ্গে সঙ্গে আপনিও মানে ওর সঙ্গে সঙ্গে আপনিও ভয় পেতে শুরু করছেন। তো সেই ভয়টার একটা 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 লার্জার ইম্প্যাক্ট রয়েছে আর কি আপনার ওপরে, তো সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। এবং এই যে হ্যালুসিনেশন, সেখানে কোনটা রিয়েল আর কোনটা অ্যাকচুয়ালি হ্যালুসিনেট করছে সেই বিষয়পত্রগুলোকে খুব যে আন্ডারলাইন করে দেওয়া তাও নয়, কিন্তু মানে ছবিতে কোথাও ডিরেক্টর, অনেক ছবিতে এরকম আমরা দেখতে পাই যে আছে ঠিক আছে সারা ছবিতে জিনিসটা কমপ্লিকেটেড রাখলো, একটা কমপ্লিকেটেড ন্যারেটিভ, তারপর লাস্টে গিয়ে ব্যাখ্যা করে দিল যে আচ্ছা এটা ওখানে ওটা হয়েছিল, ওটা এখানে সেটা হয়েছিল, টুইস্ট আকারে এলো, সব কিছু রিভিল করলো, গল্প শেষ হয়ে গেল, সিনেমা শেষ। এখানে সেটাও করা হয় না, এখানে ওরকমই কমপ্লিকেটেড ওয়েতেই আর কি সিনেমাটাকে এন্ডও করা হয়। মানে রিকোয়েম ফর আ ড্রিম কিন্তু অনেক ইজি সিনেমা, মানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে চরিত্রগুলোর শুরু থেকে শেষ কি হলো না হলো জার্নিতে। এখানে কিন্তু সেটা ব্যাপারটা নয়, আমি বারংবারই বলছি যে এখানে চরিত্রটার সঙ্গে আলটিমেটলি গিয়ে কি হলো সেটাও কিন্তু একটা ডিবেটের জায়গা, মানে সেটাকে নিয়েও প্রচুর থিওরিজ হতে পারে এবং তার পেছনে প্রত্যেকটার পেছনেই কিন্তু প্রপার যুক্তিও থাকতে পারে। তো অ্যাকচুয়ালি ডিরেক্টর হয়তো নিজেও জানে না বা নিজেও মানে এটা বলে দিতে চায়নি যে এটাই হয়েছে বা ওটাই হয়নি, সেও নিজেও ধোঁয়াশায়, অডিয়েন্সকেও ধোঁয়াশায় রাখতে চাইছে। আর এই ছবি যে ক্লাইম্যাক্সটা সেটা আপনাকে একটা এমন জোনে নিয়ে যাবে যেটা আমরা খুব একটা বেশি আর কি যেখানে যেতে পারি না, মানে একটা এমন ডাইমেনশন যে ডাইমেনশনে আপনি বলে আপনি আর এক্সিস্টই করছেন না, শুধুমাত্র আপনার যে ফিলিংটা সিনেমার প্রতি সেটা এক্সিস্ট করছে, আপনার ব্যক্তিগত জীবন সব কিছু একদম মানে কোথায় যে মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে সেগুলো নেই, অস্তিত্বহীন হয়ে পড়েছে। সেরকম একটা স্টেজে আর কি সিনেমাটা আপনাকে নিয়ে যেতে পারে। ক্লাইম্যাক্সটা মানে ক্লাইম্যাক্সের যে আলটিমেট যেটাকে সোয়ান পারফরমেন্স বলা হচ্ছে, সোয়ান লেক পারফরমেন্স, সেটা যখন আলটিমেটলি অনুষ্ঠিত হয় সেখানে যেরকম ব্যালে ডান্সিং দেখতে পাওয়া যায় সেটা ম্যাজিক্যাল। মানে আমরা অনেক সিনেমা এরকম দেখতে পাই যেখানে অ্যাকচুয়ালি ডিরেক্টর আন্ডারলাইন করে দেয় যে আচ্ছা ঠিক আছে এটা ভালো পারফরমেন্স, মানে হয়তো একটা ডান্স নিয়ে ছবি বা গান নিয়ে ছবি, গান সত্যিই ভালো গেয়েছে সেটা আমরা বুঝবো কি করে, মানে সব ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু একটা গান গাইলো, সবাই হাততালি দিল, দর্শক দেখছি লাফাচ্ছে সিনেমার মধ্যে, আমরা বুঝে নিচ্ছি যে আচ্ছা তাহলে ভালো গেয়েছে, জিতে গেল, আফটার অল প্রাইজ পেয়ে গেল। কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, বা ইন্ডিয়ান সিরিজ বন্দিশ বন্দিশ সেরকম কিন্তু নয়, সেখানে ভালো গান যখন করছে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি এটা এটা নেক্সট লেভেলে কিছু হচ্ছে, এটা সাধারণ গান নয়। কিংবা যখন মুনওয়াকের মতন একটা মালায়ালাম সিনেমা যেটাও ডান্সকে কেন্দ্র করে, আমি রিভিউ করছি, চাইলে আপনারা সেটাও চেক আউট করতে পারেন। লিজো জোসেফ পেলিসারি যিনি জালিকাট্টু ডিরেক্টর ছিলেন, তিনি অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার ছবিটাকে প্রেজেন্টও করেছিলেন, তিনি প্রেজেন্টার ছিলেন। তো সেই ছবিতেও ক্লাইম্যাক্সে যখন ডান্স হচ্ছে বোঝা যাচ্ছে যে ভাই এইটা হচ্ছে ডান্স, মানে এটা কি করেছে, মানে এটা এটা সিম্পল জিনিস নয়, এটা 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 মানে অন্য লিগে পৌঁছে গেছে ডান্সিং। তো সেই জিনিসটা কিন্তু ব্ল্যাক সোয়ানেও হয়, ক্লাইম্যাক্সটা জাস্ট অন্য লেভেলে। হুইপ্ল্যাশ সিনেমাটার কথা এখানে মেনশন করতেই হবে, একটা অসাধারণ সিনেমা। হুইপ্ল্যাশ যারা দেখেনি সেই সিনেমাটাও দেখতে পারেন। হুইপ্ল্যাশে বোঝা যায় যে ক্লাইম্যাক্সে কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স প্রোটাগনিস্ট দিয়ে দিয়েছে, ওটা আমরা ফিল করতে পারি যারা মিউজিক বুঝি না বুঝি। একটা দেখুন মিউজিক ভালো হলে সেই লেভেলে গেলে অটোমেটিক্যালি আপনার সোল টাচ করবে, বা নাচ সেই লেভেলে চলে গেলে অটোমেটিক্যালি আপনার সোল টাচ করবে, সেটার জন্য গ্রামার জানা সবসময় প্রয়োজন হয় না, এটাই আর্টের বিউটি। তো সেই জায়গায় কিন্তু ব্ল্যাক সোয়ানের কিংবা হুইপ্ল্যাশ কিংবা মুনওয়াক এই ছবিগুলো বা বন্দিশ বন্দিশ পৌঁছাতে পারে, এবং সেটার জন্য অল দ্য ক্রেডিট গোস টু ন্যাটালিয়া পোর্টম্যান এবং সারা লেন। সারা লেনের বিষয়টা আমি একটুখানি আগে বলে নিই। সারা লেন অ্যাকচুয়ালি এই যে আলটিমেটলি যে ক্লাইম্যাক্সটা, সেখানে এই যে ডান্স পারফরমেন্সের কথা বলছি, সেটা কিন্তু বডি ডবল ছিলেন সারা লেন। এবার সারা লেনকে যথেষ্ট ক্রেডিট মেকাররা দেয়নি। এই ছবিটাকে কেন্দ্র করে একটাই যদি কিছু সমালোচনা থেকে থাকে আমার, সেটা হচ্ছে সারা লেন যে এত ভালো একটা পারফরমেন্স দিয়েছে, যে বছরের পর বছর ধরে এই ধরনের ডান্সিং, এই ফর্ম অফ ডান্সিং প্র্যাকটিস করেছে, তবে গিয়ে ওই লিগে পৌঁছাতে পেরেছে ক্লাইম্যাক্সটা, তাকে ক্রেডিট দেওয়া উচিত ছিল। সমস্ত ক্রেডিটটা ন্যাটালিয়া পোর্টম্যান নিয়ে চলে গেছে, যেটার অ্যাকচুয়ালি সে দাবিদার, কারণ ন্যাটালিয়া পোর্টম্যান এই ছবির জন্য অস্কার জিতেছে অ্যাক্টিংয়ের জন্য। এরকম পারফরমেন্স আমি সিরিয়াসলি বলছি আমি খুব কম দেখেছি, এত বেশি সিনেমা দেখে ফেলেছি যে কারণে র্যাঙ্কিং দেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় যে যদি আমাকে টপ 3টে পারফরমেন্স বেছে নিতে বলা হয়, আমি হয়তো 50টা ছবি বেছে ফেলবো টপ 3-এর মধ্যে। মানে প্রথম স্থানে 15খানা সিনেমা, দ্বিতীয় স্থানে 16খানা সিনেমা, এরকম হয়তো হবে। কিন্তু ন্যাটালিয়া পোর্টম্যান হয়তো টপ 3-এর মধ্যে থাকবে, আমি তাকে বাইরে বের করতে পারবো না, এরকমই পারফরমেন্স এই ছবিতে। আপনি ভাবতে পারবেন না ছবিটা না দেখলে যে ন্যাটালিয়া পোর্টম্যান এই ছবিতে কী করেছে। ন্যাটালিয়া পোর্টম্যানের আমি অনেক ভালো পারফরমেন্স দেখেছি, কিন্তু ব্ল্যাক সোয়ানে আমি যখন তাকে দেখেছি আমার মনে হচ্ছে যে এই অভিনেত্রী মানে ন্যাটালিয়া পোর্টম্যান হিসেবে আমি তাকে একটা সময় পরে চিনতেই পারিনি। এই ছবিটা একটা পর্যায়ের পরে অ্যাকচুয়ালি যে ন্যাটালিয়া পোর্টম্যানের ছবি, মূল চরিত্রের ছবি না সেটা বোঝা যায় না। মানে লিটারেলি সে যখন ব্ল্যাক সোয়ানে পরিণত হচ্ছে ক্লাইম্যাক্সে, তখন তাকে ব্ল্যাক সোয়ানই বেশি মনে হচ্ছে, বা নিনাও মনে হচ্ছে না, আর ন্যাটালিয়া পোর্টম্যান তো মনে হচ্ছেই না।
তো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স সে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে অডিয়েন্সকে দিয়েছে। এটা ডিরেক্টরের ক্রাফট ডেফিনেটলি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্ট্রেসের ক্রাফট। কিন্তু এগেন সারা লেনকে ক্রেডিট দেওয়া উচিত ছিল। তো এখানে ন্যাটালিয়া পোর্টম্যান এবং সারা লেন দুজনে অসাধারণ কাজ করেছে। ন্যাটালিয়া পোর্টম্যান 80%, এবং ন্যাটালিয়া পোর্টম্যান কিন্তু বলতেই হবে যে সেও কিন্তু নিজের পয়সায়, কারণ এই ছবিটা ফিনান্স পাচ্ছিল না, এটাও একটা অদ্ভুত ব্যাপার, এত ভালো ছবি সেটা ফিনান্স পাচ্ছিল না। যে রিকোয়েম ফর আ ড্রিমের মতন ছবি অত বছর আগে বানি বসে রয়েছে, সেও ফিনান্স পাচ্ছিল না, কারণ ছবিটা বক্স অফিসে কিছু মানে কি হবে না হবে কেউ শিওর ছিল না। সেখানে ন্যাটালিয়া পোর্টম্যান নিজের পয়সাতে অ্যাকচুয়ালি ব্যালে শিখেছে, তাকে কেউ পয়সা দেয়নি, নিজের ইন্টারেস্টে যে সেই ছবিটা করতে চায় তার জন্য সে ব্যালে শিখেছে। ছবিটা হবে কি হবে না জানতো না, তখন সে প্র্যাকটিস করেছে। তো ম্যাক্সিমাম জায়গাতে সে নিজেই পারফর্ম করছে, কিন্তু ক্লাইম্যাক্সটা যেখানে ওই ম্যাজিকটা হয় সেটা হচ্ছে সারা লেনে পারফর্ম করা। তো এক কথায় মাস্টারপিস একটা ছবি, অনবদ্য ছবি। যারা দেখেননি খুব ভুল করছেন, মাস্ট ওয়াচ, হাইলি রেকমেন্ডেড। আপনারা গিয়ে ইমিডিয়েটলি দেখুন। যারা সিনেমা ভালোবাসেন তাদের ব্ল্যাক সোয়ান অবশ্যই দেখা উচিত। একটু গ্রো করতে শুরুতে টাইম নেয়, একবার যখন এটা নেবে পেস, মানে তার পরবর্তীতে যা হয় ছবিতে, আপনারা জাস্ট দেখুন ছবিটা। আপনাদের মতামত কি, ছবিটা যা দেখা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের অনেক এফোর্ট যায় এই ভিডিওগুলো বানাতে, তো একটু শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে। এবং আপনাদের কীরকম লাগছে এই ভিডিওগুলো সেগুলো কমেন্ট করে প্লিজ জানান। আপনাদের মতামত আমাদের ইন্সপিরেশন দেবে। থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সব কিছু করে দিন। থ্যাংক ইউ, টাটা।